ডোনাল্ড ট্রাম্পের একটা নতুন প্রস্তাব নিয়ে বেশ আলোচনা হচ্ছে, বোর্ড অফ পিস। তো আজকের আলোচনাটা মূলত এটা নিয়েই। প্রশ্নটা হলো, এটা কি সত্যি জাতিসংঘের একটা উন্নত সংস্করণ হতে চলেছে, নাকি বিশ্ব রাজনীতিতে বিভেদ তৈরির নতুন কোনো কৌশল? হ্যাঁ, আর এই প্রস্তাবটা ঠিকমতো বুঝতে হলে আমার মনে হয় সবার আগে জাতিসংঘের সাথে আমেরিকার যে সম্পর্কটা, যে একটু টানাপোড়েনের সম্পর্ক, সেটা দেখা দরকার। আচ্ছা। দেখুন, আমেরিকা তো জাতিসংঘের সবচেয়ে বড় অর্থ যোগানদাতা, তাদের প্রভাবও বিশাল। কিন্তু আসল সমস্যাটা বাধে নিরাপত্তা পরিষদে। ভেটো ক্ষমতা, তাই না? একদম। রাশিয়া আর চীনের ভেটো ক্ষমতা। এর মানে হলো, আমেরিকা কোনো প্রস্তাব আনলে এই দুটো দেশের একটাও যদি না বলে দেয়, তাহলেই ওটা আটকে গেল। এই হতাশা থেকেই কিন্তু এমন একটা আলাদা সিস্টেমের কথা ভাবা হচ্ছে। ও আচ্ছা, তার ব্যাপারটা অনেকটা এরকম যে তোমরা যদি আমার কথা না শোনো, আমি নিজের মতো করে একটা ব্যবস্থা বানিয়ে নেব। ঠিক তাই। আর এমডি ফিরোজ আলমের বিশ্লেষণে এই বিষয়টা খুব স্পষ্টভাবে বলা হয়েছে। হ্যাঁ, আর এই জায়গাটাই আমার কাছে বেশ আকর্ষণীয় মনে হয়েছে, কারণ এটা শুধু একটা রাজনৈতিক চাল না, এর মধ্যে ট্রাম্পের যে একটা নিজস্ব লেনদেন ভিত্তিক ট্রানজ্যাকশনাল মানসিকতা আছে। সেটারই একটা পরিষ্কার ছাপ। একদম। যেমন দেশগুলোকে বোর্ডে আনার জন্য বাণিজ্য শুল্কের মতো চাপ দেওয়ার কথা বলা হয়েছে। এটা তো রীতিমতো হুমকি আর কি। হ্যাঁ, হয় আমাদের সাথে আসো, নয়তো ব্যবসায়িক ক্ষতির জন্য তৈরি থাকো। এটা একটা ব্যবসায়িক চুক্তির মতো করে ভাবা হচ্ছে, কোনো আদর্শগত জোট হিসেবে নয়। আর লোগোটার কথাও তো বলা হয়েছে, তাই না? হ্যাঁ, সেটাও নাকি জাতিসংঘের লোগোর মতো। একদম সোজাসাপটা অনুকরণ। এর পিছনে কি ওনার নোবেল শান্তি পুরস্কার পাওয়ার কোনো ব্যক্তিগত আকাঙ্ক্ষা থাকতে পারে? বিশ্লেষণে তো তেমন একটা ইঙ্গিত দেওয়া হয়েছে। দেখুন, এটা সরাসরি প্রমাণ করা কঠিন, তবে ওনার আগের কার্যকাল আর বিভিন্ন সময়ের মন্তব্য থেকে বিশ্লেষকরা এমন একটা সংযোগ খুঁজে পান আর কি। বিশ্ব শান্তির জন্য এত বড় একটা উদ্যোগ নিলে নোবেল পুরস্কারের দাবিটা আরও জোরালো হবে, এমন একটা ভাবনা তো থাকতেই পারে। বোঝা যাচ্ছে। কিন্তু মূল প্রশ্ন তো হলো, এই উদ্যোগ কি আদৌ সফল হবে? আর এখানেই আসল প্যাচটা। কারণ চীন বা রাশিয়া তো এতে যোগ দেবে না, এটা তো বোঝাই যাচ্ছে। দেবে না। তারা এটাকে আমেরিকার বানানো একটা ক্লাব হিসেবেই দেখবে। কিন্তু মজার ব্যাপার হলো, আমেরিকার পুরাতন যে ইউরোপীয় মিত্ররা আছে, তারাও যোগ দেবে না। সম্ভবত না। কারণ তারা এখনও জাতিসংঘের কাঠামোতে বিশ্বাসী। তারা এমন কোনো উদ্যোগে জড়াতে চায় না যা বহুপাক্ষিক বিশ্ব ব্যবস্থাকে সরাসরি চ্যালেঞ্জ করে। আচ্ছা, তাহলে চীন, রাশিয়া, এমনকি ইউরোপের মিত্ররাও যদি বেঁকে বসে, তাহলে তো এই বোর্ড শুরুর আগেই ব্যর্থ। কিন্তু বিশ্লেষণে বলা হচ্ছে, আসল বিপদটা অন্য জায়গায়, তাই না? একদম। এখানেই মূল প্রবন্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণটা। এই উদ্যোগটাকে একটা রেকিং বল বা ধ্বংসকারী যন্ত্রের সাথে তুলনা করা হয়েছে। র্যাকিং বল মানে কি? এর মানে হলো, এই বোর্ড অফ পিস হয়তো জাতিসংঘের বিকল্প হিসেবে দাঁড়াতেই পারবে না, কিন্তু শুধু এটা তৈরির চেষ্টাই বর্তমান বিশ্ব ব্যবস্থার জন্য মারাত্মক ক্ষতিকর হবে। তাহলে ব্যাপারটা বেশ অবাক করার মতো। এই শান্তির পর্ষদের সবচেয়ে বড় বিপদ এর ব্যর্থতার মধ্যেই লুকিয়ে আছে, সফলতার মধ্যে নয়। ঠিক ধরেছেন। এটা নিজে সফল না হয়েও জাতিসংঘকে ভেতর থেকে দুর্বল করে দিয়ে যাবে, এটাই কি মূল কথা? হ্যাঁ, এটি বিভিন্ন দেশকে জাতিসংঘের নিয়মকানুন উপেক্ষা করতে বা অসহযোগিতা করতে উৎসাহিত করবে। একটা প্রতিষ্ঠিত ব্যবস্থার ওপর থেকে আস্থাটাই কমিয়ে দেবে। ফলে এর সাফল্য নয়, বরং এটা তৈরির চেষ্টাই আন্তর্জাতিক সহযোগিতার ভিত্তিকে নাড়িয়ে দেবে। তাহলে সংক্ষেপে যদি বলি, শান্তির নামে এটি আসলে বিশ্ব রাজনীতিতে, আরও বিভেদ তৈরি করার একটা অস্ত্র হয়ে উঠতে পারে। আর এটা দুটো ভিন্ন বিশ্বদৃষ্টির সংঘাতকেও সামনে নিয়ে আসছে। একদম। একটি হলো একতরফা বিশ্ব ব্যবস্থা, যেখানে আমার কথাই শেষ কথা। আর অন্যটি হলো প্রতিষ্ঠিত বহুপাক্ষিক নিয়মকানুন, যেখানে সবাই মিলেমিশে সিদ্ধান্ত নেয়। শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, যে প্রতিষ্ঠানগুলো শান্তি রক্ষার জন্য তৈরি, সেগুলোকেই যদি সবথেকে শক্তিশালী দেশগুলো ভেতর থেকে দুর্বল করে দেয়, তাহলে বৈশ্বিক স্থিতিশীলতার ভবিষ্যৎ কি? হুম। যদি পুরনো ব্যবস্থার উপর থেকে বিশ্বাসটাই উঠে যায়, আর তার জায়গায় কোনো নতুন কার্যকর ব্যবস্থা না আসে, তাহলে যে একটা শূন্যস্থান তৈরি হবে, সেটা পূরণ করবে কে?